কাঁদছো কেন আপু? এটা কি খুব ব্যথা করে? মৌ কোনো রকমে নিজেকে সামলে বলল, এই যে তোমরা ফুলেরা ছুঁয়ে দিচ্ছ, ব্যথা উড়ে গেছে। রাজিয়া শেখ, রিয়াজ সাহেব, ইয়ামিন, সালমা সবাই প্রাণ ভরে এই দৃশ্য দেখলেন। সালমা জানে এই বাচ্চাগুলোই কিভাবে মৌকে দেখে ভয় পালাতো। সালমা শূন্য চোখে সিলিংয়ে তাকালো, যেন সে আল্লাহকে স্মরণ করছে। সত্যি ধৈর্যের ফল খুব সুন্দর হয়। সে নিজেও আশাবাদী এই অসহায় মেয়েটাকে আল্লাহ নিজেই সারিয়ে তুলবেন মানসিকভাবে। বুশরা মৌকে জোর করে রূপচর্চা করাচ্ছে আজকাল। এই কয়েক মাসে মৌ নিজের যত্ন ঠিকমতো নেয়নি। জোর না করলে সামনেও যত্ন নেওয়ার কোনো প্রকার ভাব তার মধ্যে দেখা যাচ্ছিল না। মৌয়ের খালারাও এই বাড়িতে এসেছেন। মামাদের শখ আরেক বোনের মেয়ে বুশরাকে তারা এই বাড়ি থেকেই বিদায় দেবেন। এজন্য এই বাড়িটাকেই বিয়ে বাড়ির মতো সাজানো হবে। বুশরাও খুব খুশি এই সিদ্ধান্তে। তাই বুশরার বাবা মাও না করেননি। বুশরার বাবা দুহাত ঢেলে এই বাড়িটাকেই সাজাবেন। রূপচর্চার পর দেখা গেল মৌয়ের মুখের গ্লো ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। এতে বুশরা বেশ খুশি হলো। বুশরা বলল, আমার বিয়ে নিয়ে তোদের এত এত পরিকল্পনা ছিল, খবরদার যদি আমার বিয়েতে মুখ কালো করে রেখেছিস না, বরং আমার বোনদের সবচেয়ে সুন্দর দেখানো চাই। মৌ ইতস্ত অনুভব করলো। তার বেশ অস্বস্তিও হলো। মনে পড়ে গেল ইয়ামিন মামার বিয়ের কথা। কত শত ঝামেলা পোহাতে হয়েছিল সবার। বুশরা তা ধরতে পেরে মৌকে চড় লাগিয়ে দিল। রেগে মেগে বলল, আবার উল্টাপাল্টা ভাবছিস? তোকে আমি খতম করে দেব আবার যদি আগের চিন্তা মাথায় আনিস। তোর জীবন তোর মৌ, তুই নিজের মতো করে বাঁচবি। তুই ডিজার্ভ করিস। অন্য কারো কথা ভেবে খবরদার ঘরবন্দি থাকার চেষ্টা করবি না। মৌ হাসার চেষ্টা করলো। বুঝলো নতুন বউকে রাগিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। রিমঝিম ঘরে ঢুকতে ঢুকতে বলল, এ কি, শুধু মৌ কি রূপচর্চা করবে নাকি? আমি কি দোষ করেছি? বিয়ে হয়ে গেছে বলে পর করে দিবি? বুশরা হো হো করে হেসে দিল। তার রূপচর্চার জিনিসগুলো শেষ হয়েছে দেখতেই মৌ সাহস করে বলল, আমি গিয়ে নিয়ে আসি উপকরণ। বুশরা রিমঝিম দুইজনে অবাক হলো মৌয়ের নিচ থেকে এগিয়ে আসা। এই ঘটনা ঠিক বেশ বিরল তাদের জন্য। অনেকদিন পর মৌ ধীরে ধীরে নিচ থেকে আগ্রহী হচ্ছে। বুশরা হেসে বলল, যা, আমার মা রান্নাঘরে আছে, মামিদের কিছু বলা লাগবে না, আম্মাই যা করার করবেন। মৌ মেনে নিল। সে ঘর থেকে বের হতেই বুশরা উচ্ছ্বাস প্রকাশ করে বলল, আপা, এর মানে কি মৌয়ের মানসিক অবস্থার উন্নতি হচ্ছে? অন্তত 2 মাস আগে যা দেখে গিয়েছিলাম তার থেকে তো অনেকটাই ঠিক হয়েছে। দোয়া কর যাতে সেই দুর্ঘটনা ওকে আর হন্ট না করে। আমরা জানি এসব দুর্ঘটনা কখনো জীবন থেকে মুছে ফেলতে পারবো না, কিন্তু সেটাকে খারাপ অতীত ভেবে তা ভুলে সামনে তো এগিয়ে যেতেই পারি। মৌ উপকরণ নিয়ে আসার সময় বেশ বিপদে পড়ল। তার পথ আটকে দাঁড়ালো বড় মামার বড় ছেলে শরীফ। লোকটা সৌদি প্রবাসী ছিল, বিয়ে করেনি, কিছুদিন আগেই ফিরে এসেছে। তাও যেন তেন ফেরত নয়, একদম জেল খেটে। ও দেশে জুয়া খেলতে গিয়ে ধরা খেয়ে জেলে ছিল। বড় মামা কত কিছু করে অবশেষে ছেলেকে দেশে এনেছেন। ভেবেছিলেন দেশে এলে ছেলে বদলে যাবে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। এখনো সিগারেট খায়, লাল পানিতে আসক্ত, মাঝে মধ্যে এদিক সেদিক জুয়া খেলতেও চলে যায়। এ নিয়ে ভদ্রলোক বেশ চিন্তিত। মৌকে উপর-নিচ দেখে শরীফ অন্য সুরে হেসে বলল, ঢাকাইয়া বোন যে বড়সড় হয়ে গেছে দেখছি। বয়স কত? মৌ আমতামতা করে বলল, 20। মৌয়ের গা গুলোচ্ছে। সে ভালো করেই বুঝতে পারছে শরীফের নজর ভালো না। সে ভেতরে ভেতরে বেশ ভয়ও পেল। তবে রোকসান আন্টি বলেছেন বিপরীত লিঙ্গের সামনে ভয় প্রকাশ করা যাবে না। যত ভয় প্রকাশ করবে ওরা ততই লাই পাবে। মৌ তাই মুখভঙ্গি যথেষ্ট স্বচ্ছ রাখার চেষ্টা করলো। নিজেকে বুঝ দিল, কাজে নিত। শরীফ মৌয়ের গা ঘিনঘিন আরো বাড়িয়ে দিল। কচি দেখছি, এতদিন দেখি নাই কেন? ঘরে বন্দি ছিল নাকি? মৌ বুঝলো সে আর দাঁড়াতে পারবে না। কোনো মতে বলল, বুশরা ডাকছে ভাইয়া, বলেই দ্রুত সে কেটে পড়ল। ঘরে গিয়ে উপকরণ বুঝিয়ে দিল। তার আবারও পুরনো ঘটনা মাথা চারা দিয়ে উঠেছে। জাবিরের কথা বারবার মাথায় ঘুরছে। এটা রিমঝিমও লক্ষ্য করলো। মৌ যতটা সচ্ছল অবস্থায় গিয়েছিল এখন ঠিক ততটাই চিন্তিত লাগছে। রিমঝিম দ্রুত বোনের পাশে এসে বসলো। কি হয়েছে? এমন লাগছে কেন তোকে? গেলি তো ঠিকঠাক, কেউ কিছু বলেছে? মৌ বোনের দিকে তাকালো। এবার সে আগের মতো নিজের মধ্যে কথা চেপে রাখার ভুল করলো না। রিমঝিমকে বলে দিল, শরীফ ভাইয়া পথ আটকেছিল, তার নজর ভালো লাগেনি আমার বয়স জিজ্ঞেস করছিল, এতদিন দেখেনি আমাকে, আজ দেখলো। বুশরা এ কথা শুনে চিন্তিত হলো। পরবর্তীতে আবারও বলল, ভয় পাস না। হ্যাঁ, শরীফ ভাই একটু লম্পট আছে, তবে আমাদের কারোর সাথেই কখনো খারাপ আচরণ করেনি। শুনেছি বড় মামি ভাইয়ার জন্য মেয়েও দেখছে, ঘরবন্দি করার জন্য। কিন্তু দেখা গেল মৌয়ের ভয়কেই সত্য প্রমাণিত করলেন বড় মামি। সেই সময়ে মৌয়ের মা বাবা ছিলেন বুশরাদের বাড়িতে, ফিরবেন রাতে। বড় মামি ইয়ামিনদের সাথে বলাবলি করলেন মৌকে শরীফের বউ করবেন। শরীফের নাকি মৌকে পছন্দ হয়েছে। তার চাইতেও ভয়াবহ ব্যাপার, বড় মামাও এই প্রস্তাবে স্ত্রীর সঙ্গ দিচ্ছেন। সালমা এতে অস্ফুট স্বরে বলল, মৌয়ের এই সময়ে বিয়ের কি দরকার? ওকে ওর মতো করে ছেড়ে দিন না। ওর মতামত ছাড়া বিয়ের কথা এগোনো কি খুব দরকার?
মৌও এই মুহূর্তে এখানে আসলো, শুনলো সবার কথা। বড় মামি এবার নিজের ক্ষোভ ঝাড়লেন। তুমি এবার একটু অভিনয় কম করে করবে সালমা। আমরা জানি যে তুমি সেদিন মৌকে বাজে কথা বলেছিলে বলে মৌরা তাড়াহুড়ো করে বাড়ি ফিরে গিয়েছিল। আলিয়া সব দেখেছে। আলিয়া অর্থাৎ মৌয়ের মেজ মামি। মৌ অবাক হলো মামির এই ক্ষোভ প্রকাশে। তিনি চাইলে এটা একান্তে সালমাকে বলতে পারত, কিন্তু এই মুহূর্তে ছোট মামিকে তিনি সবার সামনে ছোট করলেন। সালমা মামির চোখ ছলছল করে ওঠে। মৌ ভয়ে ইয়ামিনের দিকে তাকালো, যা ভেবেছিল তাই। ইয়ামিন মামা রাগী চোখে তার স্ত্রীর দিকে তাকালো, কিন্তু সবার সামনে ইয়ামিন কিছু বলল না। ইতোমধ্যেই বড় মামি পরিস্থিতি গরমিল করে দিয়েছেন। তিনি যে কোনো মূল্যে মৌকে শরীফের বউ করবেন সেটা বোঝার বাকি রইল না। এই মুহূর্তে ইয়ামিন মুখ খোলা মানে পারিবারিক দ্বন্দ্ব শুরু হবে, এটা সে মোটেও চায় না। বড় মামা স্ত্রীর সাথে তাল মিলিয়ে বললেন, মৌয়ের উপর দিয়ে যা ঝড় গেছে এতে ওর একটা ব্যবস্থা করাই উত্তম। বুড়ো দুটার প্রস্তাবের থেকে এটাই ভালো নয় কি মৌ আমাদের ঘরেই থাকলো? ইয়ামিন এবার মুখ খুলল। ঘরের মেয়ে ঘরেই আছে, তবে সেটা বউ হয়ে থাকুক তা মৌ নিজেও চায় না ভাইজান। আপারা আসুক আর বুসরার বিয়েটা যাক, তারপর না হয় এসব নিয়ে আলাপ করা যাবে। ইয়ামিন খুব কৌশলে এই বিষয়টা ঘুরিয়ে দিল। বড় মামি মেনে নিলেন। মৌ ইয়ামিনের দিকে তাকাতে ইয়ামিন তাকে ইশারায় চুপ করে থাকতে বলল। মৌয়েরও বুঝতে বাকি রইল না ইয়ামিন কখনোই শরীফের মতো লম্পটের হাতে মৌকে তুলে দেবে না। সে শুধু আপাতত মন রক্ষা করেছে। মৌ মেনে নিল, তবে আলাদা করে মামাকে ডেকে বলল, মামা, মামির কোনো দোষ নেই। তুমি এই কয়েক মাসে ভালো করেই দেখেছো ছোট মামি আমার জন্য কতটা লড়েছে। বড় হয়ে ছোটজনকে কিছু বলতেই পারে, তার মানে এই না যে তুমি আবার মামির উপর চড়াও হবে। তুমি ওই মুহূর্তটায় মামির জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো। কোনো মেয়ে নিজের বিয়েতে এত কিছু মেনে নেবে? খবরদার, তুমি তোমার ভুয়া রাগ দেখাবে না। আজকে যেভাবে সুন্দর করে পরিস্থিতি হ্যান্ডেল করেছো, সামনেও ওভাবেই থাকবে। মামি দোষ করলেও ক্ষমা চেয়ে নিয়েছে, জানো না ক্ষমা মহৎ গুণ। ইয়ামিন কিছু বলতে পারে না মৌয়ের কথার বিপরীতে। সে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখি। বহুদিন পর মাটির ঘ্রাণ পেল নিবিড়। মিশন থেকে ফিরেছে, কয়েক ঘন্টা হয়েছে সবে। নিজের কোয়ার্টারে ফিরে আগে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিয়েছে সে। এরপর নিজের মোবাইল অন করেই দেখলো তেমন কেউই কল করেনি। কি মনে করে কামরুলকেই সবার আগে কল দিল। এই ছেলেটা আস্ত একটা রেডিও। বেলতুলির সব খবরাখবর তার কাছেই থাকে। কামরুল তো নিবিড়ের কল পেয়ে সেই খুশি। প্রথমেই এক লম্বা সালাম দিল নিবিড়কে। বড় ভাই, সময় মতো কল দিছেন জানেন। গতকাল আপনার প্রাক্তন বাগদত্তা কার হাত ধইরা ভাগছে, এখনো খোঁজ খবর নাই, বুঝলেন ভাই। আল্লাহ আপনারে বাঁচাইছে। পরে বিয়া হইয়া যাওয়ার পর আরেকজনের লগে ভাগলে মাইনসে আপনারই সিসি কইরা কইতেও বউ ধইরা রাখতে পারেন না। আমি তোকে 6 মাস পর কল দিয়েছি কামরুল, মানুষ কেমন আছে, ভালো আছে কিনা জিজ্ঞাসা করে। কামরুল জিভে কামড় দিয়ে বলল, ভাই আপনি কেমন আছেন? জাহাজে গিয়া কয়টা হাঙর মারছেন? আবারও ফাজলামো? কামরুল হো হো করে হাসলো, কিন্তু কিছুতেই বলল না মৌয়ের ব্যাপারে। যা ঘটেছে তা নিবিড় শুনলে এতক্ষণে কি যে করবে, তাই ওখানে জানানোটা ঠিক হবে না। যা জানার তা না হয় বেলতুলি এসেই শুনবে। কামরুল তাই একে একে বাড়ির সবার কি খবর তার সব নাটবল্টু খুলে খুলে বলল। এতে নিবিড়ের মাথা ধরে গেল। সে কপালে আঙুলের বিচরণ চালিয়ে বলল, আমার ভুল হয়েছে তোকে কল দিয়ে, এবার কলটা কেটে উদ্ধার কর। জো হুকুম বড় ভাই। কামরুল কাটার আগেই নিবিড় তার মুখের ওপর কল কেটে দিল। নিবিড় মৌয়ের নাম্বারটা দেখলো। কি অদ্ভুত, এই কয় মাসে একটা মেসেজও আসেনি এই নাম্বার থেকে। অবশ্য মেসেজ না করাটাই স্বাভাবিক, সবাই তো জানতোই নিবিড় ফিরবে 6 মাস পর। নিবিড় এবার খুব শান্তি পেল। বহুদিন পর নিজের জন্য সুন্দর করে রান্নাও করলো। একজন কেয়ারটেকার তাকে নতুন বাজার দিয়ে গেছে। বিকেলের দিকে যখন আবারও কেনাকাটার জন্য বের হলো, তার দেখা হয়ে গেল ইয়ামিনের সাথে। ইয়ামিন তো খুশি মনে নিবিড়কে রাস্তাতেই জড়িয়ে ধরলো। আরে নেবি সাহেব, কবে ফিরলে? এই তো মামা আজই। আপনার কি অবস্থা, সব ঠিকঠাক? ইয়ামিন কিছু বলতে গিয়েও জিভের শেষ মাথায় এসে তার কথাগুলো আটকে গেল। বড় গলায় তার জানাতে ইচ্ছে করলো, তোমার অনুপস্থিতিতে অনেক কিছুই ঘটে গেছে নিবিড়, কিন্তু মুখে বলল, আরে সবই ফাটাফাটি চলছে। ছুটিতে আছো না এখন? জি, বেশ অনেক দিনের ছুটি পেয়েছি। বাহ, তাহলে তো হয়েই গেল। আজ আমার ভাগ্নি বুসরার গায়ে হলুদের অনুষ্ঠান, সন্ধ্যার পর চলে আসবে কেমন? মৌরাও আছে, ভালো লাগবে তোমার। এতদিন একঘেয়েমিতে ছিলে, এখন সব ঝেড়ে ফেলবে, বুঝেছ? জি আচ্ছা। মৌ কেমন আছে? মৌর কথা জিজ্ঞাসা করতে গিয়ে তার জিভ এড়িয়ে গেল। অস্বস্তি হচ্ছে বেশ। ইয়ামিন সত্যি কথাই বলল, ভালো আছে সবাই, বাকিটা এসে দেখে নিও। এখন যাই, আমার আবার তারা আছে। বুসরার গায়ে হলুদ উপলক্ষে মৌ খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছে। এটা বুসরার বাবা কিনে দিয়েছে ওকে। মৌ চাইনি এত গর্জিয়াস কিছু পরতে, বারবার হাতের বাহানা দিচ্ছিল। এজন্য বুসরা কাপড়ে তার হাত বেঁধে দিয়ে বলল, বেশ, এবার তো হাত দেখা যাচ্ছে না। এবার কাকে বাহানা দিবি তুই? অগত্যা তাকে সাজতেই হলো। তার ডান হাতে মেহেদিও দিয়েছে সে। সব মিলিয়ে যখন নিজেকে আয়নায় দেখলো, সে নিজেই অবাক হয়ে গেল। চাপা কিছুটা ভেঙেছে, তবে মেকআপের জন্য তার চোখের নিচের কালো গর্ত একদমই বোঝা যাচ্ছে না। সে অবাক হয়ে ভাবলো, আসলে তাকে এত সুন্দর লাগছে নাকি তার ভ্রম।
আজকাল বড় মামি আবারও মৌকে মাথায় চড়িয়ে রেখেছেন। তিনি এত বেশি প্রশংসা করেন মৌকে নিয়ে। মৌয়ের যত্ন আত্মীর কোনো প্রকার ত্রুটি হতে দেন না, মৌয়ের সব দিকে খেয়াল রাখেন। কিন্তু মৌ আর এসবে ভোলে না। সে ভালো করেই জানে বড় মামির ধান্দার চেয়েও বড় কথা, সে ইতোমধ্যেই মামির আসল রূপ দেখে নিয়েছে। তাই তাকে ভোলানো এত সহজ না। মৌ এখনো তার সিদ্ধান্তে অটল। বেঁচে থাকতে সে কখনোই শরীফকে বিয়ে করবে না। এতে যদি তার চিরকুমারী থাকতে হয় সে থাকবে। শরীফ চাইলেও এখন তার ধার কাছেও ঘেঁষতে পারে না। সত্যি বলতে ঘেঁষতে চায়ও না। সে তো পুরো দমে ধরেই নিয়েছে মৌ তার বউ হবে। নয়তো কে নেবে এই অ্যাসিড ছোড়া মেয়েকে? সে যে দয়ামায়া করে বউ করতে চাচ্ছে এই ঢের। রাজিয়া শেখ মৌকে নিচে থেকে এশাকে ধরে আনার আদেশ দিলেন। মৌ কিছুটা ভয় পেল, অস্বস্তি অনুভব করলো। সেই লেহেঙ্গা পরে মানুষের সামনে যেতে চাচ্ছে না। ইতোমধ্যেই তার অনেক বদনাম রটে গেছে। কিন্তু রাজিয়া শেখও নিঃসিদ্ধান্তে অটল। যে করেই হোক মেয়েকে আগের স্বাভাবিক জীবনটা অনুভব করানো জরুরি। অগত্যা মৌ তার হাতের কাপড়টা পুনরায় বেঁধে লেহেঙ্গার ঘেট ঠিক করতে করতে সিঁড়ির দিকে এসে নিচে তাকালো। আচমকাই সে অবাক হয়ে গেল। নিচে ইয়ামিন মামা এবং ইয়াসিন মামার সাথে কোলাকুলি করছে নিবিড়। সাদা পাঞ্জাবি পরেছে মানুষটা। উজ্জ্বল শ্যামলা গায়ের রং বদলে কিছুটা চাপা হয়ে এসেছে, সানটেনের প্রভাব আর কি। নিবিড়ও এমন সময় উপরে তাকালো। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। মৌয়ের বুকটা মুচড়ে উঠল নিবিড়ের সেই শান্ত চাহনিতে। নিবিড় খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মৌয়ের পরিবর্তনগুলো। মেয়েটা কেমন যেন মিয়ে গেছে। আগে সেই উজ্জ্বলতা খুঁজে পাচ্ছে না সে। দেখে মনে হচ্ছে কতদিনের দুঃখী সে। নিবিড়ের হঠাৎই ভুরু কুঁচকে গেল। আপন মনে ভাবলো, মৌ তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন তুই ঠিক নেই। ঠিক আছিস? ইয়ামিন আর ইয়াসিন দুজনে মৌয়ের সাথে নিবিড়ের চোখাচোখি দেখলো। সাথে এও দেখলো মৌ নিবিড়কে দেখে ভয় পেয়ে দ্রুত উল্টো দিকে ছুটে পালালো। যেন মৌ চায় না নিবিড় তাকে দেখুক, তাদের সাক্ষাৎ হোক। এতে নিবিড়ের কপালে চিন্তার ভাঁজ পড়লো আরো। সরাসরি ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মৌয়ের? ও ঠিক আছে?